কেমন আছো মানবিকের ভাই আপুরা? বোর্ডে আসলে আমি চশমা লাগাইয়া দেখতেছি যে বোর্ডে আসলে কি লেখা আছে। তো দেখলাম যে বোর্ডে লেখা হচ্ছে ইতিহাস প্রথম পত্র সাজেশন। আচ্ছা, এখন এই ইতিহাস নামটা শুনলে তোমাদের মধ্যে এত ভয় কাজ করে যে হায় আল্লাহ, ইতিহাসটা কেমনে পড়বো, এইটাতে তো পাশ করাটাই কঠিন হয়ে যাবে। হ্যাঁ, কিভাবে আসলে পাশ করব, অনেক দুশ্চিন্তা তোমাদের মধ্যে, তাই না? ইতিহাসের সাল কিভাবে মনে রাখবো, এমসিকিউ কিভাবে কমন পড়বে, সৃজনশীলের কথা তো বাদই দিলাম, কি লিখবো সৃজনশীলে, কোন টপিক পড়লে কমন আসবে, অনেক দুশ্চিন্তা, তাই না? এই সব দুশ্চিন্তা এই একটা ক্লাসে আমরা শেষ করব। হ্যাঁ, যাতে করে তুমি বলবো যে ইতিহাসে এ প্লাস কি, শুনতে খুব কঠিন লাগতেছে তাই না, যে ইতিহাসে এ প্লাস পাওয়া সম্ভব? অবশ্যই সম্ভব, যদি তুমি ভাইয়ার দেওয়া এই সাজেশনটা সুন্দর মতো ফলো করো, তাহলে তুমি অবশ্যই ইতিহাসে কি পাবা, এ প্লাস পাবা। চলো আমরা ইতিহাসের সাজেশনের দিকে চলে যাই। তবে ইতিহাসে আসলে কি হবে, ইতিহাসের যেই ঘটনাগুলো এগুলো তো আসলে একটা অধ্যায়ের সাথে আরেকটা অধ্যায় লিঙ্কড, একটা অধ্যায়ের সাথে আরেকটা অধ্যায়ের একটা সম্পর্ক আছে, ইতিহাসটা ক্যারি হয়। ঠিক আছে, একটা বাদ দিয়ে আরেকটা তুমি পড়তে পারবা না। ইতিহাসের এই প্রত্যেকটা অধ্যায় নিয়ে আমি নিজে ইতিহাস প্রথম পত্রের ক্লাস নিয়েছি আমাদের আর্টস কমে। তোমরা চাইলে আমার ক্লাসগুলো দেখতে পারো, এবং আশা করি তোমরা প্রত্যেকটা ক্লাস ভালো মতো বুঝবে এবং পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করতে পারবে। হ্যাঁ, এটা আমাদের নিজস্ব কোর্স দেওয়া আছে, টপিক ওয়াইজ আমাদের সাজানো। তোমরা অবশ্যই যারা ইতিহাস নিয়ে খুব দুশ্চিন্তায়, তোমরা অবশ্যই চাইলে আমাদের এই কোর্সটা দেখতে পারো। তোমরা আশা করি যে সময় আছে এই সময়ের মধ্যে প্রিপারেশন নিয়ে ভালো করবে। তো চলো আমরা একটু পড়াই চলে যায় যে আসলে কি করলে আমি কমন পাবো। তিনটা অধ্যায়, ঠিক আছে, এটাকে তুমি বাইবেল মনে করা পড়বা। ঠিক আছে, যে এই তিনটা অধ্যায় আসলে মানে ক্রস করার কোনো সুযোগ নেই, তিনটা অধ্যায় পড়তেই হবে। এবং যারা কোনো মতে পাস করতে চাও, ঠিক আছে, যে আমি ইন্টারমিডিয়েট পাশের আমার একটা সার্টিফিকেট লাগবে, ঠিক আছে, তুমি বলবো যে এই তিনটা অধ্যায় পড়ে ফেলো। এই তিনটা অধ্যায় যদি পড়ো, তোমাকে ফেল কেউ আটকাইতে বা পাস কেউ আটকাইতে পারবে না। ঠিক আছে, এই তিনটা অধ্যায় পড়লে। এবং যারা হচ্ছে যে ভালো করতে চাও, তোমাদের ক্ষেত্রে বলি, এই তিনটা অধ্যায় পড়লে তুমি শিওর থাকো যে 5টা সৃজনশীল প্রশ্ন তুমি কমন পাবা। এই তিনটা অধ্যায় পুরো কাহিনীটা পড়তে হবে। এই কাহিনীটা আসলে কোথায় থেকে শুরু হয়েছে? ভারতবর্ষে ইউরোপীয় যেই কোম্পানিগুলো ব্যবসার জন্য উদ্দেশ্যে আসে, ঠিক আছে, ওলন্দাজরা, পর্তুগিজরা, হ্যাঁ, তারপরে ইংরেজরা, ফ্রান্সরা বা ফরাসিরা, এদের থেকে শুরু করে কিভাবে ইংরেজরা তাদের আধিপত্য বিস্তার করে শেষ পর্যন্ত বাংলার যেই স্বাধীনতার সূর্য অস্তমিত গিয়ে বাংলার পুরো দায়িত্ব বা বাংলার শাসন ক্ষমতা আসলে কি করে, জোর করে দখল করে কারা, এই ইংরেজ বাহিনী। তখন তারা আসলে কি করে, ঠিক আছে, কিভাবে আবার আমরা তাদের কাছ থেকে স্বাধীন হইয়া ভারত পাকিস্তান নামক দুটা রাষ্ট্র হয়, এই সব কিছু আমরা এই অংশের মধ্যে জানবো। তারপরে হলো যে আবার তো আমাদের আসলে লড়াই যুদ্ধ সংগ্রাম শেষ হয় নাই, তারপরে আমরা হচ্ছে যে কি স্বাধীনতা সংগ্রাম। এই স্বাধীনতা সংগ্রাম যেটা আমরা পাকিস্তান থেকে শুরু হয় 1947 সাল থেকে, যেই 71 পর্যন্ত যেই সংগ্রাম, সেটা এই তিনটা অধ্যায়ে ডিভাইড করা আছে। ঠিক আছে, এখন বাকি যদি এই তিনটা অধ্যায় তুমি পড়ে ফেলো, টোটাল 6টা অধ্যায়, এই দুইটা অধ্যায় একেবারেই বাদ, আমি বলবো একেবারেই বাদ। তুমি যদি এই 6টা অধ্যায় পড়ো, তোমার এ প্লাস কেউ ঠেকাতে পারবে না। তুমি নিশ্চিত থাকো তুমি এ প্লাস পাবা এই অধ্যায়গুলো পড়লে। তবে এই তিনটা অধ্যায় পড়লে তুমি 5টা সৃজনশীল পেয়ে যাবা। বাকি এই তিনটা যদি অধ্যায় তুমি পড়ো, তাহলে দেখা যাচ্ছে যে আরো 3 থেকে 4টা সৃজনশীল চলে আসবে। ঠিক আছে, তোমার অ্যান্সার করতে হবে অনলি 7টা সৃজনশীল, অনলি 7টা সৃজনশীল। এবং সবার ক্ষেত্রে বলবো, তুমি জাস্ট এই 6টা অধ্যায় পড়ো, এইগুলোর দিকে তোমার মনোযোগ দেওয়ার দরকার নেই। এই 6টা অধ্যায় ভালো মতো পড়ো এবং এই 6টা অধ্যায়ের এমসিকিউর প্রিপারেশন নাও। দেখবে যে এইখান থেকে তোমার এমসিকিউ কমন চলে আসছে। এগুলার ক্ষেত্রে শুধু বোর্ড কোশ্চেনটা দেখবা, বিভিন্ন কলেজে প্রশ্ন আসছে কিনা এমসিকিউ সেগুলা দেখবা, তাতেই হয়ে যাবে। এবং এইখান থেকে যে খুব বেশি এমসিকিউ আছে তাও না, একটু দেখলে এগুলার এমসিকিউ হয়ে যাবে। ইতিহাসের এ প্লাস কেউ ঠেকাইতে পারবে না। শুধু প্রত্যেকটা অধ্যায়ের কনসেপ্টটা তোমাকে ক্লিয়ার করে নিতে হবে। কনসেপ্টটা কি করতে হবে, ক্লিয়ার করতে হবে। এবং সেই কনসেপ্ট ক্লিয়ারের ব্যবস্থা আমাদের আছে, প্রত্যেকটা কনসেপ্ট ওয়াইজ ইতিমধ্যে ভাইয়া ক্লাস নিয়ে রেখেছি। ক্লিয়ার? আচ্ছা, তোমাদের এই ইতিহাসটা নিয়ে অনেক বেশি ভয়, তাই না? এই জন্য আসলে এইটার সিলেবাসটা এত শর্ট করে শেষ করে দিচ্ছি না। আরও কিছু কি প্লাস পয়েন্ট তোমাদের জন্য আছে, আরও কিছু প্লাস পয়েন্ট আছে। আমি অধ্যায়ের ভিতরে আরও কিছু টপিক তোমাদেরকে দিয়ে দিব, যাতে করে তোমার একটু ভালো হয়। দেখতেছো এই যে এই প্রথম অধ্যায়,
এইখান থেকে তুমি দেখবে ইউরোপীয় আগমনের কারণ, পর্তুগিজ, ডাচ, ফরাসিরা এরা কেন আসছে, ঠিক আছে, এদের কার্যক্রমগুলো দেখবে, এই কোম্পানিগুলো সম্পর্কে জানবা, ইস্ট ইন্ডিয়া কোম্পানি সম্পর্কে জানবা, ইংরেজরা কিভাবে আধিপত্য প্রতিষ্ঠা করে সেইটা জানবা। বলা আছে কিভাবে ফররুখশিয়া আমলে তারা হচ্ছে যে কি বিনা শুল্কে বাণিজ্য করার সুযোগ পায়, সেই থেকে আস্তে আস্তে কিভাবে তারা বাণিজ্য কুঠিগুলো নির্মাণ করে। বাণিজ্য কুঠি মানে হচ্ছে যে কি ওই যে কারখানাগুলো, ঠিক আছে, পণ্য উৎপাদনের কারখানাগুলো, বাণিজ্য কুঠিগুলো কোথায় কোথায় তারা স্থাপন করে, কিভাবে কিভাবে আধিপত্যটা তারা বিস্তার করে, এই সব কিছু। তারপরে আসবে পলাশির যুদ্ধ এবং বক্সারের যুদ্ধ। এগুলা পড়ে নিলে এখান থেকে সৃজনশীল তোমার কমন, এই কয়েকটা টপিক এখান থেকে পড়লেই হবে। ওকে, আচ্ছা, তারপরে আর কি আছে, আর কি আছে দেখো, দ্বিতীয় অধ্যায় থেকে তুমি পড়বা দ্বৈত শাসন, স্থায়ী বন্দোবস্ত, অর্থনৈতিক শোষণ, কোম্পানি আমলের মধ্যে এই তিনটা জিনিস পড়বা, ঠিক আছে। আচ্ছা, একটু শর্টকাটে শেষ করি, হ্যাঁ। তারপরে তোমরা তৃতীয় অধ্যায়ে চলে যাবা, সেইখান থেকে 1857 সালে সিপাহী বিদ্রোহ, প্রশাসনিক পরিবর্তন এবং শিক্ষানীতি, ঠিক আছে, এই তিনটা টপিক দেখবা, ঠিক আছে। 1857 সালে কেন সিপাহী বিদ্রোহটা হয়, প্রশাসনিক পরিবর্তনগুলা কি কি হয়, হ্যাঁ, সেইগুলা দেখবা, এবং শিক্ষানীতিটা দেখবা বিশেষ করে। ওকে, আচ্ছা, তারপরে দেখো তোমরা চতুর্থ অধ্যায়ে আসলে দুইটা জিনিস, সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকটার নামই হলো ভাষা আন্দোলন, সবচেয়ে ভাষা আন্দোলনের আদ্যপান্ত যাই না নিবা, হ্যাঁ, এবং হলো রাজনৈতিক যে বৈষম্যগুলোর শিকার আমরা হই, সেই রাজনৈতিক বৈষম্যটা তোমাদেরকে জানতে হবে, এগুলো প্রত্যেকটা তোমাদের বইয়ে আছে। ওকে, আচ্ছা, তারপরে পঞ্চম অধ্যায় গিয়ে তুমি দেখবা কি 6 দফা এবং গণ অভ্যুত্থান। 6 দফা দাবি সম্পর্কে জানবা, 6 দফা দাবিতে কি কি দাবি আছে, সেটা কেন বাঙালির সাথে কেন বা স্বাধীনতার সাথে সেটা কেন অতপ্রতভাবে জড়িত, বাঙালিদেরকে সেটা কিভাবে উদ্বুদ্ধ করছে, এই প্রত্যেকটা কনসেপ্ট তোমার মাথায় রাখতে হবে। তারপরে কিভাবে গণ অভ্যুত্থান হয়, কিসের ভিত্তিতে গণ অভ্যুত্থান হয়, গণ অভ্যুত্থানের সময় কি কি ঘটনাগুলো ঘটছে, এবং এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাঙালি জাগরণের কি কি বিষয় তৈরি হয়েছে, ঠিক আছে, বাঙালি জনগণ কিভাবে গণ অভ্যুত্থানে হচ্ছে যে সম্পৃক্ত হয়ে নিজেদের দাবির প্রতি একাত্মতা দেখাইছে, হ্যাঁ, একটা জাতি হিসেবে যে তারা একটা আন্দোলন করতে পারে, সেটা ভাষা আন্দোলনের পরে, হ্যাঁ, এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা যে তীব্রতার প্রকাশ পাইছে, স্বাধীনতার প্রশ্নে যে আমরা এক, সেই জিনিসটাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা জানতে পারি, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো ষষ্ঠ অধ্যায়, লাস্ট অধ্যায়, এখানে 7ই মার্চের ভাষণটা তোমরা দেখবা, যদিও এটা থেকে আগে প্রশ্ন আসছে, বাট এবারে আসার সম্ভাবনা আসলে নাই, তবুও আগের বোর্ড প্রশ্ন তুলনা করে রাখলাম, তোমরা একটু দেখো, এটাকে ছেড়ো না, ঠিক আছে। স্বাধীনতা ঘোষণা এবং যুদ্ধের যেই ধাপগুলো এই অধ্যায়ে আছে, কোন ধাপে কি হয়েছে, ঠিক আছে, এইগুলো একটু জানার চেষ্টা করবা, তাহলেই আশা করি তোমাদের কি হয়ে যাবে, তোমরা কমন পেয়ে যাবা, ক্লিয়ার, তোমরা হচ্ছে কি কমন পেয়ে যাবা। আচ্ছা, আরো যে দুইটা অধ্যায় আছে, কেউ যদি পড়তে চাও তাদের জন্য এই দুইটা অধ্যায়েরও একটু টপিক দিলাম, মুজিবনগর সরকার এবং প্রশাসনিক কাজ, এই দুইটা দেখবা, ঠিক আছে। আর হচ্ছে যে আরেকটা বলবো 8 নাম্বার, মুক্তিযুদ্ধে প্রবাসী বাঙালি এবং বহির্বিশ্ব, এইখানে আসলে তেমন কোনো বিষয় না, এই অধ্যায়টাতে খুব সংক্ষিপ্ত একটা আলোচনা আছে এই অধ্যায়টাতে, ঠিক আছে। তো এইটা তোমরা যদি কেউ পড়তে চাও এটা পড়ে নিবা। এই ছিল ওভারঅল আমাদের হচ্ছে যে কি ইতিহাস প্রথম পত্রের সাজেশন। আশা করি তোমরা অবশ্যই ভালো করবে, অবশ্যই ভালো করবে, এই সাজেশনটা ফলো করার চেষ্টা করবে। কনসেপ্ট নিয়ে কোনো ঝামেলা থাকলে, ইতিহাস নিয়ে অনেক বেশি দুশ্চিন্তায় থাকলে অবশ্যই তোমরা আমাদের সাথে যোগাযোগ করবা। ধন্যবাদ সবাইকে।